এই দেশের নেতা হবে, তাকে শুধু বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য হতে হলে হবে না, তাকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হতে হবে, কারণ আমাদের শত্রুরা আন্তর্জাতিক। বিএনপি অ্যাজ এ দল 15 বছর তাদের কর্মীদেরকে মাঠে ঘুমাইতে হয়েছে, বাড়িতে আসতে পারেন নাই। তাদের বিরুদ্ধে 10টা 15টা 20টা 50টা মামলা ছিল, অনেকে জেলে গেছে, অনেকে গুম হয়েছে, গায়েব হয়েছে, অনেকে মেরে ফেলা হয়েছে। বিএনপি অ্যাজ এ সংগঠন, সাইনবোর্ডটাও যে আছে, এটা তাদের একটা চরম অ্যাচিভমেন্ট। 15ই আগস্টে সব আন্তর্জাতিক ইসে আসলো যে একজন লোককে কাপড় খুলে গান করানো হয়েছে, এটা নাকি সাংঘাতিক খারাপ। তা আমি যে বললাম যে 10 দিন আগে যে এখানে এতগুলো লোককে গুলি করে মারা হলো, তারপরে যদি শুধু তার কাপড় খুলে তাকে গান করানো হয়েছে, তো সাংঘাতিক আমাদের অর্জন। পাওয়ার সেক্টরে আমরা ইউক্রেন যুদ্ধের আগে আমরা $1 বিলিয়ন সাবসিডি দিচ্ছিলাম। $1 বিলিয়ন, কাঁদতে ইচ্ছা করে। ইসলামিক রাজনীতি ভাই, এই যে খেলা, মুসলিমরা হচ্ছে তোমাদের সব মেরে ফেলবে, সব মেয়েদেরকে বাড়িতে পাঠাই দেবে, সবাইকে বুরকা পরাবে, এদের সঙ্গে কথাই বলো না, খুব খারাপ। টার্কিতে একেপি একটা ইসলামিক আদর্শের দল, কিন্তু তারা কি বলে? তারা বলে রাষ্ট্র সেকুলার হতে হবে, রাষ্ট্র সেকুলার, আমি ইসলামিক আদর্শের রাজনীতি করব। আপনি যদি এখন, আমি এগুলা পাবলিকলি বলবো কিনা জানি না, কিন্তু ধরেন এই যে আমাদের বলেই ফেলি, এখন তো মুক্ত হয়েছি আমরা। ছোট ছোট প্রশ্ন করবেন, আমি ছোট ছোট উত্তর দেব, এটাই বেস্ট। আপনার এটা একটা জরুরি ভিত্তিতে করতে হবে। হ্যাঁ, আপনি যদি নর্মাল অবস্থায় এই কাজটা করেন, অবশ্যই আপনার কন্ট্রাক্ট রেটিংটা কোল্যাপস করবে, অবশ্যই আপনাকে বিদেশি ইনভেস্টররা করবে না। কিন্তু এখন আমরা নর্মাল সিচুয়েশনে নাই। গ্লোবাল চোখে আদানি একটা নর্মাল কোম্পানি না, একটা প্রশ্নবিদ্ধ কোম্পানি। হিন্ডেনবার্গের রিপোর্ট বেরোয়েছে, ইউকেতে, আমেরিকায় সবাই হিন্ডেনবার্গের রিপোর্ট সম্বন্ধে অবগত। আমাদের এখানে একটা অবৈধ সরকার 3 নির্বাচনে ভোট ছাড়া থেকেছে, সবাই জানে। এখানে গণ অভ্যুত্থান হয়েছে, সরকার পালিয়ে গেছে, সবাই জানে। কোথায় পালিয়েছে? ভারতে পালিয়েছে, সবাই জানে। ভারতে কে আছে? আদানি আছে, সবাই দেখছি। এই ডটগুলো আমাদের লিগালি কানেক্ট করতে হবে, যে আমাদের উপরে এটা চাপিয়ে দিয়ে এইটা চলে গেছে, আমরা ক্যান্সেল করে দিই। তার মানে না তারা লিগালি এটা চ্যালেঞ্জ করবে না, করবে, লিগালি চ্যালেঞ্জ করবে। আমাদের লিগাল আমরা কাউন্টার চ্যালেঞ্জ করব। হ্যাঁ, 10 বছর পরে যদি তাকে কিছু ক্ষতিপূরণ দিতে হয় দিব ভাই, এখন তো দিব না, তাকে তো আউট। একটা সিগন্যাল যেটা করতে পারবেন না আমাদের। আর এটা তো একটা, আর আমাদের দেশি অনেকগুলো এরকম চুক্তি আছে দেশি কোম্পানির সঙ্গে, ওগুলো কারেন্ট। অনেকে এখানে 100 টাকা ইনভেস্ট করে 1000 টাকা উঠাই ফেলছে অলরেডি। বেশিরভাগ কন্টেস্টই করবে না হয়তো, যদি 1-2টা কন্টেস্টও করে। আমাদের একটা লিগাল টিম বানান, আমাদের বাইরে অনেক নামি দামি বাংলাদেশি আপনার লিগাল মাইন্ডস আছে, আমার ধারণা তারা বিনা পয়সায় করবে এগুলো। বলে যায় আমি এটা চ্যালেঞ্জ করবো কোর্টে, কিভাবে? এটা একটা ওডিএস কন্ট্রাক্ট। একটা জিনিস আমি বলি নাই, যেটা আমি বলার প্রয়োজন মনে করি না, কিন্তু বলা দরকার, সেটা হচ্ছে সব থেকে আগে অবশ্যই বিচার প্রক্রিয়াটাকে চালাতে হবে। এটা তো অবভিয়াস, আমাদের মনে হয় এটা কোনো কারো নাই, সো আমি সেভাবে বলি নাই, বাট বিচারটাও সঠিকভাবে করতে হবে। এবং এখানে যেটা হচ্ছে যে আপনার ভিডিও এভিডেন্স সাংঘাতিক আছে, যেখানে আপনার একেবারে ক্লিয়ার ভিডিও এভিডেন্স আছে, সেগুলোকে আপনি বিলম্ব করেন না ভাই, তাড়াতাড়ি রায় হয়ে যাক, তাড়াতাড়ি শাস্তি পেয়ে যাক। মানুষ এখন দেখতে চায় যে হচ্ছে, নাহলে হবে কি, মানুষের রাগ বাড়বে। মানুষ যদি দেখে যে কিছু হচ্ছে না, তার রাগ বাড়বে, তখন সে এসব অনিয়ম করবে, নিজের হাতে আইন নিয়ে নেবে, নিজের হাতে ভাঙচুর করবে। এটা যদি না হয়, তাহলে সরকারকে কঠোর হস্তে নিজে তাড়াতাড়ি কিছু করতে হবে। এই কাজগুলো খালি অ্যারেস্ট করে বসে থাকলে হবে না, আপনি ট্রাইব্যুনাল করে রায় দিয়ে দেন তাড়াতাড়ি। এটা কেউ চ্যালেঞ্জ করবে না, কারণ যেখানে ভিডিও এভিডেন্স আছে কেউ চ্যালেঞ্জ করবে না। ওই নর্মাল প্রক্রিয়া, আমার আর কেস চলতেছে, শুনানি হচ্ছে, এগুলো করেন না ভাই। সরি, আমি প্রশ্ন করেন। ওকে, আপনাদের জানা গেছে চিফ কোর্ট আর প্রশ্ন লেখা শেষ হয়েছে, আমাদের ভলান্টিয়ারের কাছে দিয়ে দিবেন, এগুলো পৌঁছাবে। আমার নাম ভাইস আহমেদ, আমি একজন গণমাধ্যম করি। অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে, উপদেষ্টা পরিষদে আমরা 21 জন সদস্যের মধ্যে অধিকাংশই দেখেছি প্রো এনজিও, প্রো আমেরিকান, প্রো চিটাগং ইউনিভার্সিটি,
কুমিল্লা অনেকগুলো প্রবাদ সবশেষ অন্তর্ভুক্তি আমরা দেখেছি প্রধান উপদেষ্টা এনসিসি বিষয়ক উপদেষ্টা স্যারের একজন কলিগ ছিলেন, উপদেষ্টা পরিষদের স্যারের আরেকজন কলিগ যিনি নুরজাহান বেগম, 40 বছরের উপরে মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করে স্বাস্থ্য প্রতিষ্ঠা করেছেন। সবশেষ বিন্দু স্যারের আপন ভাইয়ের ছেলে কে ডেপুটি প্রেস সেক্রেটারি করা হয়েছে। সবাই বলছে যে আমরা একটা চেঞ্জের জন্য স্বজনপ্রীতি থেকে বের হয়ে মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের দায়িত্ব দিয়েছি, এর জন্য আমাদের সোনার ছেলেরা জীবন বিসর্জন দিয়েছে। কিভাবে দেখছেন, এটা কি সত্যি স্বজনপ্রীতি নাকি দুষ্ট লোকেরা পোক করছে ফেসবুকে? আচ্ছা, আপনি আমার বিপদে ফেলতে চান মনে হইতেছে, কারণ খামাখাই আপনি এরকম প্রশ্ন করেন, এটা পলিটিক্যাল সেটেলমেন্টের সঙ্গে কোনো কানেকশন নাই। তবে করছেন যখন একটু বলি, শুনেন, ব্যাপারটা হচ্ছে যে ইউনূস সাহেব তো রাজনীতি করেন না, ওনার কোনো গ্রুপ নাই, উনি কাউকে চিনেন না। লাস্ট টাইম উনি যখন একটা রাজনৈতিক দল করতে গেছিলেন, একটা মানে সাংঘাতিক ডিজাস্টার হয়েছিল। উনি অবশ্যই তার চেনাশোনা পরিচিত লোক দিয়ে করছেন, এটা কোনো সন্দেহ নাই। তো এখন আমার কথা হচ্ছে, আমি কোন ফাইটটা ফাইট করব ভাই? এইটা ওনার যে টিমটা, এটা যে প্রতিনিধিত্ব দিক থেকে দেখতে গেলে দুর্বল বলা বাহুল্য। এটা যদি আপনি দেখেন যে এখানে যারা বিসর্জন দিয়েছে, স্যাক্রিফাইস করেছে, অনেক রক্ত ক্ষয় হয়েছে, সবাই এই ব্রড এটা কি তারা রিফ্লেক্ট করে না? হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি সংস্কার চান, বিপ্লব চান, পরিবর্তন চান, আপনাকে শত্রু শনাক্ত করতে হবে। এই মুহূর্তে ইউনূস সাহেব আমার শত্রু না, আমি এটুকুই বলি। আমি যদি 3-4টা ধাপ আগাইতে পারি, ওই অর্জনগুলো আমি যদি প্রচিত করতে পারি, পাওয়ার স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারি, আমি বলবো যে ভাই এটা আরেকটু রিপ্রেজেন্টেটিভ করেন। হ্যাঁ, আর যদি না পারেন তাহলে সরে যান, অন্য কেউ করুক। কিন্তু আমার কথা হচ্ছে, আমি ভুল শত্রু শনাক্ত করা কিন্তু একটা মারাত্মক জিনিস। কেউই পারফেক্ট না দুনিয়াতে, কেউই পারফেক্ট না দুনিয়াতে। আপনি যে কোনো লোককে দিয়ে আপনি তাকে একেবারে ছিঁড়ে বিড়ে ফেলে দিতে পারবেন। ইউনূস সাহেব নিজেও তো পারফেক্ট লোক মোটেও না। তো এখন কথা হচ্ছে যে এটাই আমাদের আশার একটা হোপ আছে এখানে, মানে হোপের একটা স্পেস আছে এখানে। এটাকে প্লিজ নিজেদের মধ্যে এখন মারামারি ঝগড়াঝাটি করেন না, কিছুদিন একটু শক্তভাবে সবাই এটাকে আমরা কয়েকটা এমন দাবি নিয়ে আসি যেই দাবিগুলো দেওয়া সম্ভব এবং যার পিছনে জনসমর্থন আছে, 1-2টা করুক, তারপরে আপনার প্রশ্নটাকে আমি উত্তর দিব। কিন্তু আমি আচ্ছা, একটা দুইটা অবজারভেশন। একটা অবজারভেশন হচ্ছে যে মানে এই বড় বড় যে 10টা কোম্পানি আছে, এসআরও, বেক্সিমকো বা টাটা স্বামী, এগুলির আসলে যেগুলি অপারেশনাল ব্যবসা, সেইগুলির পরিমাণ আসলে খুব বড় হওয়ার কথা। স্বামীটাই গেছে একটু বড় হবে, বা বেক্সিমকোর ফার্মা আছে, অত বড় না হওয়ার কথা। সুতরাং আমরা মানে আমার একটা স্কেপটিক যে এটা আসলে ইম্প্যাক্টটা কতটুকু হবে আসলে, সেটা একটা অবজারভেশন। কিন্তু আমি আসলে রাজনৈতিক বন্দোবস্তের একটা জায়গা বুঝতে চাই, যেটা এই মুহূর্তে আমাদের সংকটের একটা বড় কারণ। সেটা হচ্ছে আমাদের যে পুলিশ প্রশাসন, সে তো একটা বিরাট আর্ম হিসেবে কাজ করছে। তো আমি যদি রাজনৈতিক বন্দোবস্তের দিক থেকে চিন্তা করি, এটাকে আসলে সাইজ করার মানে এটার একটা রুলস এন্ড অর্গানাইজেশন, ইনস্টিটিউশনস অর্গানাইজেশন, এটার সলিউশন কি হতে পারে, এটাকে আপনি আমাদেরকে একটু চিন্তা করছেন কিনা বা একটু বলতে পারেন? থ্যাংক ইউ। সো এই ইকোনমিক কোয়েশ্চেনটার সঙ্গে আরেকজন প্রশ্ন করেছেন একজন, যে আদানির ওইটা বাতিল করলে মোদির কি প্রতিক্রিয়া হবে এটসেট্রা। এখন আমার কথা হচ্ছে যে
আমিও জানি না, আপনিও জানেন না, এই যে বোয়াল মাছগুলা কত সম্পদ কোথায় আছে। আমরা কাগজে কলমে শুনি এগুলো কথা। আমার মনে হয় এদের এখানে অনেক সম্পত্তি আছে, শুধু বাইরে না, এখানেই আছে, জমি জমা আছে। আপনি এইসব বড় বড় গ্রুপ মানে হাজার হাজার একর জমি কিনে বসে আছে, নিজের নামে না অন্যদের নামে। এটা তো বেনিফিশিয়াল ওনারশিপের বিষয়, তাই না? এখন জমিও অ্যাসেট, কোম্পানিও অ্যাসেট। জমির অভাব না, আপনি মানে বিশাল যে জমি, এটা মানে সাইজ শুনলে মাথা ঘুরে যায়। আমি জানি না এটা সত্য কিনা, এটা বের করতে হবে, কিন্তু বের করা খুব একটা কঠিন না। এই যে অ্যাসেটগুলো আপনি তার হাতে রাখতে পারেন না, আপনি এটা মারাত্মক হবে, মারাত্মক হবে, সরাইতে হবে। ভালো কোম্পানি কিছু কিছু আছে, ভালো প্রপার্টি কোম্পানি আছে, জমি আছে। তারপর হচ্ছে মোদি কি বলবে? না, আমরা যদি খালি আদানিকে টার্গেট করি, মোদি বলবে, আমরা তো আদানিকে টার্গেট করব না। আমরা বলবো যে এই 3 দফা অনির্বাচিত সরকার কিছু ঘৃণ্য চুক্তি করে গেছে, যেই চুক্তিগুলো কম্পিটিটিভ ছিল না, যেই চুক্তিগুলো কম্পিটিটিভ টেন্ডারে হয় নাই, যেই চুক্তিগুলো অন্য বাংলাদেশের, আমি এটাতে গবেষণা করেছি বাই দ্য ওয়ে, আমি বাংলাদেশের পাওয়ার সেক্টর নিয়ে অনেক বড় গবেষণা করেছি, পাবলিশ হয়েছে ভারত জার্নালে। বাংলাদেশের একই পাওয়ার সেক্টরে আপনি যদি একই টেকনোলজির কোম্পানি, একই সাইজ, একই বছরে কোনোটার দাম কোনোটার থেকে 25% বেশি, কোনো যুক্তি নাই, 25%। তো এই 25% কিন্তু আপনার যে আমাদের $1 বিলিয়ন আমরা সাবসিডি দিচ্ছি, আপনি জানেন পাওয়ার সেক্টরে আমরা ইউক্রেন যুদ্ধের আগে যখন তেলের দাম বাড়ে, ইউক্রেন যুদ্ধের আগে আমরা $1 বিলিয়ন সাবসিডি দিচ্ছিলাম। $1 বিলিয়ন, কাঁদতে ইচ্ছা করে। এটা শুধু ছোটোখাটো চুক্তি না, এগুলা পুকুর চুরি চুক্তি। আপনি খালি বলবেন যে আমাদের একটা আনরিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট নন কম্পিটিটিভ টেন্ডারে এগুলো দিয়েছে, আমরা এমার্জেন্সি অর্ডিন্যান্সে এগুলাকে ক্যান্সেল করছি। একা তো আদানি না, সবগুলো ক্যান্সেল করবেন না। আপনি দেখবেন যেগুলো হচ্ছে কারেক্ট প্রাইসের, যেগুলো চিপ, আমি বলে দিতে পারবো কারণ আমি এখানে রিসার্চ করেছি, কোন কোন পাওয়ার প্ল্যান্টের পাওয়ারটা চিপ, কোনটার পাওয়ার বেশি আমরা জানি। যেগুলো এক্সেসিভ প্রাইস সেগুলো আপনি সাসপেন্ড করবেন। আমাদের এত পাওয়ার দরকার নাই, আমাদের সারপ্লাস পাওয়ার, আমরা খালি খালি বসায় বসায় টাকা দিচ্ছি, ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, তারা পাওয়ার জেনারেট করে না, আপনি ক্যান্সেল করে দেবেন, দেখা যাবে কি হয়। ঠিক আছে, কেউ কেউ এটা কন্টেস্ট করবে, করুক, কন্টেস্টের আমার লিগাল আর্গুমেন্ট আছে, আমি করব। এই মুহূর্তে আমার রক্তক্ষরণ থামছে, রক্তক্ষরণ তো থামলো। বেশিরভাগ কন্টেস্ট করবে না, আমি আপনাকে লিখে দিতে পারি। তারা 100 টাকার জায়গায় 1000 টাকা তুলে নিয়ে চলে গেছে, তারা পালাবে। তারা এখানে এসে কন্টেস্ট করবে? কোনোদিনও করবে না। কয়েকজন করবে, হয়তো সামিট করবে, এই সেই করবে, সামিট সিঙ্গাপুরিয়ান কোম্পানি সে করবে, আদানি ইন্ডিয়ান কোম্পানি সে করবে, করুক, সেগুলো আমরা কন্টেস্ট করব। যদি আমরা হারি তখন দিব, ক্ষতি কি? আমরা তো আইনের মধ্যে করব সব কিছু। কেন কেন ক্যান্সেল করছি সেটাও বলবো, আইনের মধ্যে বলবো। তারা এটা কন্টেস্ট করবে, আইনের মধ্যে করবে। তারা বলবে যে কেন সে একটা আনকম্পিটিটিভ টেন্ডারে এই ওভার প্রাইসিং করলো, বলুক, সে বুঝাক। এই নেবে। আপনার পুলিশের প্রশ্ন শুনেন, পুলিশ যে কোনো দেশে যে কোনো আইন রক্ষাকারী সংস্থা, সে কাজ করে নির্দেশের উপর। এবং আমরা জানি খুব ভালো করে কি হয়েছে বাংলাদেশে। আমরা জানি যে এই সব জায়গায় রিক্রুট করা হয়েছে পার্টির লোকদেরকে, জানি তো আমরা। কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশের অনেক লোক চাকরির জন্য যদি বলতে হয় আমি কমিউনিস্ট পার্টি, সে কমিউনিস্ট পার্টি বলবে। তাকে যদি বলতে হয় আমি আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ বলবে। কয়জন লোক এখানে আসলেই এতই আইডিওলজিক্যাল যে সে আর মানে কোথাও নড়বে না? আমার মনে হয় না খুব বেশি এরকম আইডিওলজিক্যাল বাংলাদেশি না। এটাই আমাদের সেভিং গ্রেস। আমরা বেসিক্যালি সুবিধাবাদী। তারা ওইখানে গেছে চাকরির জন্য, তাকে বলছে পিটাও, সে পিটাইছে।
হ্যাঁ, এখন যদি তাকে বলেন যে পিটাবে না, সে পিটাবে না। আমার কথা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সটা আপনি কোত্থেকে আনবেন? না, আমি একটু ঠাট্টা করে বলছি, কিছু লোক আছে যারা অপরাধ করছে, তাদেরকে আপনাকে শাস্তি দিতে হবে, বরখাস্ত করতে হবে, এটা কোনো সন্দেহ নাই। যাদের ব্যাপারে ভিডিও এভিডেন্স আছে, এগুলোতে বরখাস্ত করতে হবে, শাস্তি দিতে হবে, কোনো পুরা পুলিশ তো আপনাকে না। এখন আপনি যেটা করতে হবে আমাদেরকে, এগুলোর লং টার্ম বিষয়। আপনার রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে ভালো করতে হবে। সব থেকে বড় হচ্ছে আপনাকে পলিটিক্যাল চেক অ্যান্ড ব্যালেন্স আনতে হবে। আপনার দেশে যদি একটাই পার্টি থাকে তাহলে এটা হবে। আপনার দেশে যদি 2টা 3টা 4টা পার্টি থাকে, তাহলে পুলিশ জানে যে 5 বছর পরে ওরা আসবে, তখন ওরা আমাকে সাইজ করবে, সে তখন করবে না। হ্যাঁ, মানে কম করবে, একেবারেই যে করবে না বাংলাদেশে তা না, করবে, কম করবে। তো এইটাই হচ্ছে আমার প্রোটেকশন। পলিটিক্যাল সেটেলমেন্টের হচ্ছে আপনার হরিজন্টাল চেকটা কোত্থেকে আসছে। আওয়ামী লীগের বৈশিষ্ট্য হচ্ছে সে সব হরিজন্টাল চেক ধ্বংস করে দিয়েছে। আমাদের এই হরিজন্টাল চেকগুলো নিয়ে আসতে হবে। যখন বাইরে 2টা 3টা পার্টি থাকে বলে খবরদার, আমরা কিন্তু 5 বছর পরে আসবো, তোমরা সব চলে যাবা, সে চিন্তা অন্যভাবে করবে। সে অলরেডি অন্যভাবে করতেছে। এখন যে আপনার রাস্তায় পুলিশ আছে, এটা ডিফারেন্ট পুলিশ। সে হরিজন্টাল চেকের রূপ দেখেছে। হ্যাঁ, হরিজন্টাল চেকের রূপ দেখেছে। রূপটা কি? তাকে পিটানো হয়েছে রাস্তায়, তার এটা মনে থাকবে। সো আমার পলিটিক্যাল সেটেলমেন্ট হচ্ছে এটা খুবই মেটেরিয়ালিস্ট অ্যানালিসিস। আপনি ওকে কন্ট্রোল করতে হলে আপনাকে ফোর্স দরকার। যত বেশি আপনার এই হরিজন্টাল ফোর্স থাকবে, একটা আরেকটাকে চেক দেবে, এটাই রুল অফ ল। ব্রিটিশ পুলিশ ভালো না। ব্রিটিশ পুলিশ হচ্ছে সাংঘাতিক বর্ণবাদী। ব্রিটিশ পুলিশ হচ্ছে সাংঘাতিক, পারলে চুরি করবে, করে না কেন? সে সাংঘাতিক হরিজন্টাল চেকের মধ্যে আছে, সবাই তাকে লক্ষ্য করে, তার মধ্যেও সে করে অনেক সময়, কিন্তু যখন ধরা পড়ে তার শাস্তি হয়, কারণ কেউ তাকে ছাড়ে না। আপনি কোনো মানুষকে লাঠি দিচ্ছেন, বন্দুক দিচ্ছেন, সে এটার অপব্যবহার করবেই, তাকে চেকের মধ্যে রাখতে হবে। আমি জানি না ইফ আই আনসার্ড ইউর কোয়েশ্চেন, বাট এখানে অনেকগুলো প্রশ্ন আছে, কেউ যদি পড়ে শোনায়, আমি এখন একটা একটা করে পড়লে আমার অনেক সময় লাগবে। আমার একটা বিষয় ছিল অবজারভেশন, যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব একটা কুইক পজিশনে লক্ষ্য করছি। বিশেষ করে যেদিন 5 তারিখ গণঅভ্যুত্থান হয়েছিল, যেদিন ওনার নাম প্রস্তাব করা হয়, তিনি ছিলেন টেরিস্টায়, আসছেন 3 days লেটে। এটা আমরা আসলে অ্যাকসেপ্ট করতে পারি। তার মানে ওনার একটা রাজনৈতিক পর্দার একটা বিশেষ করে আসছেন 20 তারিখ, 5 থেকে 15 দিন, আর 3 দিন 5 থেকে 5 দিন। এই তার রাজনৈতিক লক্ষ্য কি, সেই বিষয়ে আমরা কোনো জ্ঞান দেখি না, তাদের কোনো কর্মসূচি। বিশেষ করে আপনি প্রথম স্যার, যিনি এই 8 গত 15 বছর সক্রিয় ছিলেন এবং উপদেষ্টা হয়েছে, তার থেকেও কেউ কোনো জ্ঞান দেখি, মানে বিপ্লব দেওয়ার পর একটা লক্ষ্য আমরা দেখছি। এখন আমাদের কাছে তো কোনো সংবিধান নেই, বিগত যে সংবিধান ছিল সেটাকে আমরা অস্বীকার করতে পারি। তারপরও এখনো আমরা বিভিন্ন সরকারি অফিসের শেখ মুজিবের ছবিগুলো দেখি। তার মানে আসিফ নজরুল একজন রাজনৈতিক প্রার্থমান ব্যক্তি হওয়ার সত্ত্বেও তার উদ্যোগে কেন এগুলো করা হয়, তিনি কেন ইউনুসকে এই পথেগুলো দিচ্ছেন একটা বিষয়। দ্বিতীয়ত, আজকে যেহেতু আপনি যে বলছেন তাকে বলেন আইডিওলজির কথা, পুলিশের আইডিওলজি, পুলিশের আইডিওলজি থাকার আগে আমাদের রাজনৈতিক ভেতরে আইডিওলজি আছে কিনা। কারণ শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেলেন, সেখানে তাদের জাতীয় নেতৃত্বের যে বৈঠক হয়েছে, রাহুল গান্ধীকে বিরোধী তাকে দেখলাম যে শেখ হাসিনা কিভাবে আসলেন, ভারতের গোয়েন্দা সংস্থাগুলি বাংলাদেশের এই অবস্থান সম্পর্কে কি কি পদক্ষেপ নিয়েছিল, প্রত্যেকটা বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে রাহুল গান্ধী বক্তব্য করেন। তার মানে নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী তার রাষ্ট্রের স্বার্থের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ, কিন্তু আমাদের বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা সিপিবি এদের মধ্যে রাষ্ট্রের স্বার্থে কোনো ঐক্যবদ্ধ নেই। কে দেখছে কে জাতির জন্য, কে স্বাধীনতা ঘোষণা করেই ঠিক আছে। একটা হলো আজকে গোলাম মোল্লা আজকে না না, আপনার প্রশ্ন ভালো। এখন কথা হচ্ছে যে শুনেন, আমরা সবাই জানি আমাদের নেতৃত্বের সর্বক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা। শুধু ইউনূস কেন, আপনি যাকেই বসাবেন সীমাবদ্ধতা থাকবে। এখন আমার কথা হচ্ছে যে ইউনূস সাহেব কেউই প্ল্যান করেন নাই যেরকম একটা ঘটনা ঘটবে আমাকে তৈরি থাকতে হবে।
এবং আমি আসব, জানতেন না সে। উনি আদৌ হতে চেয়েছেন কি না এটা নিয়েও সন্দেহ আছে। ওনাকে করানো হয়েছে, কারণ আর কেউ এরকম মর্যাদার নাই। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই মুহূর্তে যে আমাদের নেতা হবে, এই দেশের নেতা হবে, তাকে শুধু বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য হতে হলে হবে না, তাকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হতে হবে, কারণ আমাদের শত্রুরা আন্তর্জাতিক। আপনি যদি একজন মানুষকে বসান যে বাংলাদেশে খুব জনপ্রিয়, কিন্তু তাকে ইজিলি ইন্ডিয়া টার্গেট করতে পারে, এ হচ্ছে হিন্দু মারতেছে, আপনি বিপদে পড়বেন। আপনাকে এমন একটা লোক খুঁজতে হবে যে এখন আন্তর্জাতিক মহলে বলতে পারে যে আমি কোনো হিন্দু মারতেছি না, আর তাকে বিশ্বাস করবে। ঠিক আছে? এখন এই যে ষড়যন্ত্রগুলো চলতেছে, এখানে আপনি একটা নাম বলেন তো যে ও ভালো হইতে পারতো। আমি চিন্তা করছি আমার বন্ধুদের সঙ্গে, যাকেই আপনি বলবেন একটা সমস্যা আছে কোথাও। ভাই এখন লেটস বি ইউনাইটেড ফর ওয়ান্স। আমরা একটা ক্রান্তি লগ্নে আছি। এই সুযোগটা যদি আমরা হারাই, আমাদের যুবক যুবতী যে সন্তানরা জীবন দিয়েছে আমাদের ক্ষমা করবে না। আমার প্রস্তাবটা ভিন্ন। সবাই মিলে আমরা চাপ সৃষ্টি করি যে কি করতে হবে। সবাই মিলে আমরা বলি যে আপনারা এগুলো করলে আমরা আপনার পক্ষে রাস্তায় নামবো, যা সহযোগিতা চাই আমরা দিব, যা সমর্থন চাই আমরা দিব, দেশে বিদেশে আমরা আন্দোলন করব, আপনি এগুলো করেন। আপনি নিজেকে আমি জানতে চাই না, আপনার কি আদর্শ আমি জানতে চাই না, আপনি দেশের জন্য কাজ করেন, আমরা আছি। আমি মুশতাক খান, আমি কি বিশ্বাস করি, আমার কি আপনার দরকার নাই আপনার জানার। আমি আপনার জন্য কাজ করছি নাকি আপনি দেখবেন। আমার কথা হলো যে আমি কাজ করতে রাজি আছি, আপনার সবাই কাজ করতে রাজি, আমি লন্ডনে বসে আমি আন্দোলন করব। যদি কেউ বলে যে এটা একটা ট্রিটি কেন ক্যান্সেল করছে, আমি বলবো এটা এই কারণে ক্যান্সেল হয়েছে, এটা একটা ওডিএস চুক্তি, ঘৃণ্য চুক্তি, এটা ক্যান্সেল করা দরকার। আমি বলবো, সবাই বলবে। আমরা যদি সবাই একই জায়গায় সব একই কথা বলতে থাকি, আমাদের একটা হোপ আছে, এই হোপটা হারাবেন না প্লিজ। আচ্ছা, আমার কাছে চিরকুটে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো আমার একটু করতে হবে, তারপর আমরা যদি সময় পাই। একটা প্রশ্ন এসেছে যে আপনার আলোচনার শিরোনামে রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার ও সংবিধান আছে, কিন্তু আপনি রাজনৈতিক বন্দোবস্ত ব্যাখ্যা করেছেন, সংস্কার প্রস্তাব দিয়েছেন, কিন্তু সংবিধান আলোচনায় আসে নাই। তাহলে এটা কি এই মুহূর্তে যে ইন্টারিম গভর্নমেন্টের একটা সংবিধান সংস্কারের দাবি কিন্তু আছে, সেটাকে আপনি অ্যাভয়েড করছেন কিনা, বা এটাকে আমি কোথায় পেশ করব? খুব ভালো প্রশ্ন। অনেক জিনিস যেগুলো আমি কথা বলছি এগুলো কিন্তু সংবিধান পরিপন্থী। হ্যাঁ, আপনি এরকম কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারেন না, আইনের শাসন, এগুলো ব্যাপার স্যাপার আছে। এখন সংবিধান বলতে মানুষের আরও অনেক কিছু বুঝে। নির্বাহী ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার, আপনার ডিভিশন অফ পাওয়ার স্টেটের ভিতরে, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। আমার মনে হয় এই রুমে একজনও মানুষ নাই যে মনে করে যে আমাদের সংবিধান এটা কার্যকর করা সম্ভব। যেই সংবিধান এখন আছে এটা যে কাজ করানো সম্ভব, আমার মনে হয় না একটা লোকও আছে এখানে বা কোথাও যে বিশ্বাস করে। ঠিক আছে, এটাকে সংবিধানের সংশোধন করতেই হবে, নতুন সংবিধান বা সংশোধন করে যাই করে এটা চেঞ্জ করতেই হবে। তবে আমি একটা জিনিস এখানে বলবো, যেটা হয়তো বলা উচিত ছিল খুব ক্লিয়ারলি। সংবিধানটাকেও আপনাকে রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে ফ্রেমওয়ার্কে দেখতে হবে। আপনার সংবিধানে যা যা আছে লেখা, সেটা কার্যকর করার মতন আপনার পাওয়ার আছে কিনা আপনাকে দেখতে হবে। সংবিধানে অনেক কিছু থাকলো কিন্তু আমার পাওয়ার নাই সেটা ডেলিভার করার, সেটা কাগজে থাকবে, এটাকে ভায়োলেট করা হবে। আমি নেপালে কাজ করি, অনেক রিসার্চ করি, আমার বড় রিসার্চ প্রজেক্ট নেপালে আছে। আমি থাইল্যান্ডে কাজ করতাম। নেপালে গণ অভ্যুত্থান হয়েছিল 2015 সালে, নতুন সংবিধান হলো। আপনারা অনেকে জানেন এই সংবিধান নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্ব হলো, তারা একটা ব্লকেট করলো, যে কারণে মানে নেপালিরা ভারতকে আর ক্ষমা করবে না কোনোদিনও। খুব সুন্দর একটা সংবিধান তারা লিখলো, কিন্তু সংবিধানটা লিখেছিল তখন সোসাইটি একটা ফ্লাক্সের মধ্যে ছিল, একটা ফ্লাক্সের মধ্যে। কে কোথায় পাওয়ারফুল আমরা জানতাম না, তখন কেউ জানতো না। ফ্লাক্সের মধ্যে যখন আপনি সংবিধান লেখেন, তখন হয় কি আপনি একটা আদর্শের ভিত্তিতে লিখছেন। তো সেই আদর্শের ভিত্তিতে নেপালের কনস্টিটিউশনে আছে কেন্দ্র সরকার, প্রাদেশিক সরকার, স্থানীয় সরকার, সবাই পাওয়ার দেওয়া আছে যে খুব সুন্দরভাবে কাজ করতে পারে। এখন আমি যে রিসার্চগুলো করছি নেপালে, এটাই নিয়ে করছি, কিন্তু পলিটিক্যাল সেটেলমেন্ট আর প্র্যাকটিক্যাল লজ নেপালে। এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার যে পাওয়ার স্ট্রাকচারগুলো, এগুলো স্থানীয় লেভেলে আছে আর কেন্দ্র লেভেলে আছে, প্রাদেশিক লেভেলে তাদেরকে ফর্ম করতে দেওয়া হচ্ছে না।
তো প্রাদেশিক যেই জিনিসটা সংবিধানে আছে সেটা একেবারেই অকার্যকর হয়ে গেছে এবং পুরো সিস্টেমটা কাজ করছে না। এখন তারা বলছে যে যেহেতু এই পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে সংবিধান মিলে না, আমার সংবিধান আবার পাল্টাতে হবে। তো এখন আমার কথা হচ্ছে, সংবিধান যখন আপনি পাল্টাবেন, আপনার প্র্যাকটিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশনের সঙ্গে মিলে আপনাকে করতে হবে। সংবিধান একটা শুধু আদর্শ না, এবং এখানে সংবিধানের দুইটা ট্রেডিশন আছে, একটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন আর একটা হচ্ছে ফরাসি। ইংলিশ ট্রেডিশনে আপনার কোনো সংবিধানই নাই, সংবিধান আছে কিন্তু লিখিত নাই। সংবিধানটা আপনার ক্রমশ পরিবর্তন হয় পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে মিলিয়ে। আর ফ্রেঞ্চ হচ্ছে যে আপনি একটা খুব আদর্শের সংবিধান লিখে ফেললেন। ফ্রান্সে কি হয়? কাজ করে না সংবিধান। বারবার ফ্রান্সে ক্রাইসিস হয়, প্রাইম মিনিস্টার বনাম প্রেসিডেন্ট হয় না, সংসদ বনাম এই হয় না, তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই সেই কিছুই কাজ করে না, আটকায় যায়। সংবিধান ইজি জিনিস না, কিন্তু আপনি বললেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, খুব ভালো কথা। যখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে, আপনি দেখবেন যে বড় বড় পার্টি সবগুলা একটুখানি ভোটের জন্য সরকার করতে পারছে না। ওই একটুখানি ভোট করার জন্য আপনাকে একটা চরমপন্থী পার্টিকে আপনাকে আনতে হচ্ছে, সে তখন সব কিছু ডিকটেট করছে। ইসরায়েলে কি হয়? ইসরায়েলে যে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে, এটা ইসরায়েলের একটা অভিশাপ, কারণ এই চরমপন্থী পার্টি সব কিছু ডিকটেট করে, কোনো পার্টি মেজরিটি পায় না। তো সব কিছুর একটা নেগেটিভ সাইড আছে। আপনি যখন এগুলো বলেন, আপনাকে অনেক চিন্তাভাবনা করে করতে হবে। যখন আপনার সংসদে অনেকগুলো ছোট 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 পার্টি কোয়ালিশন করে, হয়তো কিছুই ডিসিশন করতে পারবে না কেউ, সেটা তো একটা সমস্যা। তো এখন আমার কথা হচ্ছে যে একটু সেটেল হোক, আমরা পাওয়ার স্ট্রাকচারটা দেখি, অলিগার্কসের অবস্থানটা দেখি, এসএমই গ্রো করছে কিনা দেখি, আমাদের পাওয়ার কোথায় আছে দেখি, সেটার সঙ্গে মিলিয়ে সংবিধানটাকে করতে হবে, যে সংবিধানটা কাজ করে। হুট করে সংবিধান করবেন না, কাজ করবে না। ৭১-এর যুদ্ধের পরে যে সংবিধান হয়েছিল কাজ করে না, কারণ হুট করে করা হয়েছে। তারপরে এতগুলো সংশোধনী, একটার সঙ্গে একটা সাংঘর্ষিক। পেশেন্স ইজ ভেরি ডিফিকাল্ট, স্পেশালি ইফ ইউ আর ইয়াং। ইউথদের পেশেন্স নাই, কিন্তু আমরা তো বুড়া হয়ে গেছি, তো অনেক কিছু দেখছি। আপনার পেশেন্স থাকা ভালো, ধাপে ধাপে অগ্রসর হন, প্রত্যেকটা আপনার টিকবে, টেকসই হবে। এখানে দুটো প্রশ্ন একই কাছাকাছি মিলিয়ে করছে, যে আমলাতন্ত্রের প্রশ্নটা করেছেন, যে এই যে রিফর্ম, ইন্টারিম রিফর্মের প্রস্তাব যেটা আপনি করেছেন, এই আমলাতন্ত্র যে পুরনো আমলাতন্ত্র বা সেই পুরনো খেলার জন্য তৈরি করা, তো তারা এটাতে কি মানে এটা সাথে থাকবে নাকি এটার বিরোধিতা করবে, বা এটাকে মানে অপোজ করবে, সমস্যা সৃষ্টি করবে? আরো বলুন তো। মানে আমলাতন্ত্র যেটা কিনা এক অলমোস্ট পার্টিদের একটা আমলাতন্ত্র, এবং তারা পুরনো খেলার জন্য তৈরি করা, তো এরা কি এই যে নতুন যে সমস্ত চেঞ্জ এই গভর্নমেন্ট করতে চাইবে, তারা কি ওইটাতে একটা সমস্যা তৈরি করতে পারে? এটা একটা দুটো প্রশ্নের প্রভাবটা একই। হ্যাঁ, অবশ্যই করবে না। এটা প্রশ্ন না তো। আপনি একটা পুরা প্রশাসনকে রাজনৈতিকভাবে বিকৃত করেছেন, ঠিক আছে? আমাদের ধরেই নিতে হবে যে তারা কিছুটা হইলেও তাদের প্রভুদের স্বার্থ রক্ষা করবে, কিন্তু তারা আবার নিজের স্বার্থ রক্ষা করবে। তারা তো দেখছে যে হাওয়া পাল্টে গেছে, এখন তারাও ক্যালকুলেশন করবে যে কতটা আমি করব। আপনি যদি এখন, আমি এগুলা পাবলিকলি বলবো কি না জানি না, কিন্তু ধরেন এই যে আমাদের, বলেই ফেলি, এখন তো মুক্ত হয়েছি আমরা, আমাদের সেনাবাহিনী গুলি করলো না কেন? চিন্তা করেন। আপনি যদি এই যে রাজনীতিকীকরণ বলেন, উপরে তো হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু তারা দেখলো যে কর্নেল, মেজর, ক্যাপ্টেন লেভেলে অনেকে বলছে আমরা গুলি করব না। তো তখন তার তো একটা তখন সিদ্ধান্ত নিতে হবে। সে যদি কমান্ড দেয় যে যান গুলি করেন, আর ওই লোক যদি গুলি না করে, টেকনিক্যালি মিউটিনি হয়ে গেছে আর্মিতে। মিউটিনি হয়ে গেলে হয় আপনি তাকে মারতে হবে, নাহলে সে গুলি বন্দুক ঘুরে আপনাকে মারবে, শেষ কথা। আমি যদি শিওর না হই যে সে গুলি করবে, আমি কিন্তু গুলি করার অর্ডার দেব না, আমি যদি জেনারেল হই।
সে আমি যেই আমাকে অ্যাপয়েন্ট করছে আমি নিজের জীবন বাঁচাবো, এটি তো হয়েছে। আমি খুব সহজ ভাষায় বলছি। এখন প্রশাসনে তো একই জিনিস। আপনি এখন সবাই কি এরকম? আপনি এখন আমাদের কাজ হচ্ছে ঘুরে ঘুরে খুঁজে বের করা যে কোন প্রশাসনের লোক সংস্কার করবে। আমরা তো ছোট দেশ, সবাই সবাইকে চিনে। সবাই প্রশাসনের কি আওয়ামী না? তো অনেক লোক আছে যারা কিন্তু উসফুস করতেছে কিছু একটা করার জন্য। এখন তার যে বস আছে সে কি তাকে কমান্ড দিবে যে করো না? শুধু ধরা খেয়ে যাবে। এখন প্রথম 2, 4, 3 কিন্তু এটা হয়েছে। জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা হয়েছে, আর্মিতে কু হওয়ার চেষ্টা হয়েছে, অনেক রকমের কু হওয়ার চেষ্টা আরও হইতে পারে। যতদিন আমরা রাস্তায় আছি, যতদিন যেই লোকগুলা আওয়ামী শাসনে ফেরত যেতে চায় না তারা আছে, তারা কিন্তু এই আদেশ মানবে না উপর থেকে, যেই দেখ। এটা আমাদের একটা সুযোগের জায়গা, কিন্তু আমি আপনার সঙ্গে একমত, এই সুযোগের সময়টা বেশি দিন চলবে না। এই সুযোগের সময়টা বেশি দিন চলবে না। আমাদের খুব তাড়াতাড়ি কিছু ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমি আবারও বলছি, যখন মানুষে দেখবে যে আসলেই চেঞ্জ হচ্ছে, ওরা ভেঙে পড়তেছে, তখন সবাই এদিকে চলে আসবে। যদি মানুষ দেখে যে ওদেরকে চালাচ্ছে, ওরা ওইদিকে চলে যাবে। আপনাকে এখন রেভলিউশনারিভাবে চিন্তা করতে হবে। কিন্তু আপনি যদি ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, তাহলে অনেক লোক কিন্তু দেখবে যে ওরা ফিরবে না আর। তখন ওদের লোক হইলেই ওরা আর কিন্তু গুলি করার অর্ডার দিবে না। ঠিক আছে? এখন দায়িত্ব আমাদের, আমরা কি ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ। আর্মির যারা জুনিয়র অফিসার তারা ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে। যেহেতু তারা ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে, উপরে যেই থাকুক না কেন কমান্ড দেয় নাই নিজের স্বার্থে। অ্যাজ ইট হ্যাপেন্স দেশের স্বার্থেও সাবাস, আমরা তো বলছি আপনি দেশের স্বার্থে কাজ করছেন। এখানে কয়েকটা প্রশ্নের মধ্যে রাজনৈতিক দলের প্রসঙ্গ আছে, যেগুলো একসাথে করলে দাঁড়ায় ব্যাপারটা যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দল, স্পেশালি বিএনপি বলা যায় কিংবা আরো গণ অধিকার পরিষদ, তাদের একটা নির্বাচনের একটা চাপ আছে যে আমাদের 3 মাসের মধ্যে ইলেকশন দেওয়া। তা আপনারা কি তাদের প্রতি কি বার্তা থাকবে যে তারা এখন কি ধরনের রাজনীতি করতে পারে, মানে ইলেকশন দাও এই ধরনের, নাকি এই সিচুয়েশনের সাথে তারা নিজেকে কিভাবে কোঅপ করবে? এটা হচ্ছে প্রশ্নের গুরুত্ব। এখন আমি জানি না এখানে বিএনপির কোনো সমর্থক আছেন কিনা, যদি থাকে এই খবরটা বিএনপির কাছে আপনাদের পৌঁছে দেওয়া উচিত। বিএনপির স্বার্থে মোটেও না যে 3 মাসে নির্বাচন হবে। তারা নিশ্চয়ই এটা জানে, না জানলে তাদের বুঝাই দেওয়া দরকার। কি হবে? বিএনপি অ্যাজ এ দল 15 বছর তাদেরকে নির্যাতন করা হয়েছে। 15 বছর তাদের কর্মীদেরকে মাঠে ঘুমাইতে হয়েছে, বাড়িতে আসতে পারেন নাই। তাদের বিরুদ্ধে 10টা, 15টা, 20টা, 50টা মামলা ছিল। অনেকে জেলে গেছে, অনেকে গুম হয়েছে, গায়েব হয়েছে, অনেকে মেরে ফেলা হয়েছে। অ্যাজ এ সংগঠন, আমি যেটা বলছি প্রতিষ্ঠান বা সংগঠন, বিএনপি অ্যাজ এ সংগঠন, সাইনবোর্ডটাও যে আছে এটা তাদের একটা চরম অ্যাচিভমেন্ট, হিউজ অ্যাচিভমেন্ট। এই ধরনের আক্রমণের ফলে তার তো থাকার কথা না, আসলে কিছু নাই। এখন আমাদের যারা বিএনপি বলতে হবে, আপনি যদি নির্বাচনে জিততে চান, আপনার একটা ইশতেহার দরকার, আপনি কি করবেন এবং সেটা কিভাবে করবেন, আপনার সংগঠনটা কি, আপনার পার্টির মধ্যে এটা কে ডেলিভার করবে, আপনার অর্থমন্ত্রী কে, আপনার শিল্পমন্ত্রী কে, আপনার শিল্পনীতি কি বলেন। ওরাও বলবে যে আমাদের একটু সময় দেন ভাই, আমরা এটা ঠিক করি। নাহলে ওরা কি ক্ষমতা এসে করবেটা কি? কিছু করার তো নাই। সো এখন কথা হচ্ছে যে আমরা বিএনপিকে বন্ধু সুলভ কিছু পরামর্শ দেই, যে আমরা চাই যে আপনারা এসে দেশ পরিবর্তন করবেন, কিন্তু সেটা করার মতন আপনার প্রাতিষ্ঠানিক শক্তি নাই, দলটাকে শক্ত করেন, এটাই বলবো। আসলে কি মানে এখন যেটা হইতেছে চুরি চামারি, কোন বাজার দখল করবে, এই দখল করবে, অনেকদিন খাওয়া দাওয়া হয় নাই সেজন্য করতেছে। এটা তো নির্বাচনই না। আমার ক্ষিপ্ত হবেই, কিন্তু আমাদের একটু সেন্সিটিভও হইতে হবে যে যেই লোকগুলা 15 বছর একেবারে মাঠে ঘুমাইছে তারা একটু কিছু বাড়াবাড়ি তো করবেই। আমি যেমন এই যে 15ই আগস্টে সব আন্তর্জাতিক ইসে আসলো যে একজন লোককে কাপড় খুলে গান করানো হয়েছে, এটা নাকি সাংঘাতিক খারাপ। তা আমি যে বললাম যে 10 দিন আগে যে এখানে এতগুলা লোককে গুলি করে মারা হলো,
তারপরে যদি শুধু তার কাপড় খুলে তাকে গান করানো হয়েছে, তো সাংঘাতিক আমাদের অর্জন। তো সেভাবে মানে বিএনপিরও এটা যে খালি এখন বাজার টাজার একটু ই করতেছে, এটা কি হয়েছে? কিছুই না। এগুলো আমাদের এখন ডায়ালগে যেতে হবে, সবাইকে বুঝো, আমি আপনার কথাটা বুঝি, আপনার ব্যথাটা বুঝি, কিন্তু দেশ গড়ি, চলেন। আমার একটা প্রশ্ন হলো যে আমাদের তো একটা এই আন্দোলনের মধ্যে অনেকগুলো ধারা ছিল এবং মাঠের ক্ষমতার চরিত্র বদলে যাচ্ছে। তো একটা চিন্তা আছে যেটা ইসলামিক টার্ম নিতে পারে, বা নতুন সংবিধান বা রাজনীতি সরকারের উপর সেই প্রভাব এক বড় রকম জায়গায় চলে যেতে পারে। তো একদিকে এই এক ধরনের এক্সট্রিম পলিটিক্যাল পজিশন তৈরির চেষ্টা বা সম্ভাবনা বা কারো কারো কাছে সেটা আশঙ্কা, আবার দেশের যে সাম্প্রদায়িক প্রশ্ন, হিন্দু প্রশ্ন, এটা আমরা কিভাবে মোকাবেলা করবো? এই দুইটা প্রশ্ন। আচ্ছা, আমি যদি সরি ফারুক হাসান ভাইয়ের সাথে একটু সম্পর্ক যোগ করে দিই, সেটা হচ্ছে একদম ইদানিং সম্ভবত কালকে বা পরশু ভারতের একটা মূলধারা ইলেকট্রনিক্স মিডিয়াতে বিভিন্ন পার্টির একটা ডিবেটের মতো হচ্ছে। তো সেখানে বিজেপির যিনি মুখপাত্র, উনি একদম স্পষ্ট করে বলতেছেন যে ৭৫-এ হচ্ছে বঙ্গবন্ধুকে মারছে রাজাকাররা, মানে যেটাকে আমরা বলতেছি ইসলামী, ফারুক হাসান ভাই যেটা বললেন, এবং সেই ধারাবাহিকতাটাই আবার ২৪-এ হচ্ছে। এখন একদম মারাত্মক লেভেলের র্যাডিক্যাল ইলেকশন লোকগুলো বঙ্গবন্ধু সব নিশ্চিন্ন করে দিচ্ছে, শেখ হাসিনাকে মারতে দিয়েছিল। শেখ হাসিনার সাথে আমরা ছিলাম, বা আওয়ামী লীগের সাথে ছিলাম, বঙ্গবন্ধুর সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও মানে থাকবোই। এবং এটা হচ্ছে মূলত রাজাকাররা করতেছে বাংলাদেশে, যেটা হইতেছে মানে এক ইসলামিক দলগুলো করতেছে। মানে এখানে আমরা যে এত আত্মত্যাগ, আমাদের যে গুলি খাইলাম, এগুলো কোনো বক্তব্য বিজেপির কাছ থেকে আসতেছে না। মানে যেটা আমরা বলছি ভারতের এখন ক্ষমতা মোদীর কাছ থেকে আসতেছে না, এক কথায় যদি বলি। এই যে ভারতের যে জিনিসটা, এবং আমি কয়েকটা ইউটিউবারও দেখলাম যে ওরা খুব মূলধারার ইউটিউবার ভারতের, লক্ষ লক্ষ ভিউ যাদের, ওরাও এই ধরনের একটা কথা বলছে। এইটা ভারত ভাইয়ের সাথে আমি যোগ করে দিলাম, এইটাকে আসলে মোকাবেলা এখন এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা নিয়ে আমাদের আরও অনেক দীর্ঘ আলোচনা করা উচিত, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি সংক্ষেপে কিছু বলি। এক হচ্ছে, আমি ভারতীয়দের সঙ্গে অনেক কাজ করি, সোয়াসে ভারতেও কাজ করি। ভারতে আপনি কংগ্রেসই হন, বিজেপি হন, এরা বদ্ধমূল ধারণা আছে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা ভালো আর বাকি সবাই খারাপ। সেটা কংগ্রেসই হোক, বিজেপি হোক, যেই হোক, কমিউনিস্টই হোক। হ্যাঁ, এখন এটার পিছনে খানিকটা হচ্ছে যে বাংলাদেশের অন্য কোনো ফোর্স কোনো বয়ান তৈরি করতে পারে নাই, আমরা নিশ্চুপ বসে আছি। আরেকটা হচ্ছে একেবারে নগ্ন স্বার্থ, যেটা আমি আগে বললাম। নগ্ন স্বার্থটা কি? আপনি কংগ্রেসই হন আর বিজেপি হন, আমাদের ভুলে যাওয়া উচিত না যে এই হাসিনাকে প্রণব মুখার্জি আর ইউপিএ সরকার বসাইছে, ভুলে যাওয়া দরকার নাই তো। হ্যাঁ, তো এখন এরা কি চায়? এরা চায় সিকিউরিটি, ওদের চোখের সিকিউরিটি। আগে যেটা বললাম, বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানটা একটা মারাত্মক জিনিস ভারতের জন্য। সে না আমাদের গিলতে পারে কারণ আমরা মুসলমান, না আমাদের ফেলতে পারে কারণ আমরা তাকে দুই ভাগে ভাগ করে দিছি। তো সেই জন্য সে আপনি কংগ্রেসই হন আর বিজেপি হন, আপনাকে এখানে একটা দালাল সরকার দরকার যে আপনার উপরে নির্ভরশীল এবং সে আপনার তাবেদারি করবে। এটার আপনি স্ট্রাকচারাল জিনিসটা আপনাকে বুঝতে হবে, তার কোনো আর উপায় নাই। সে ইউরোপিয়ান ইউনিয়ন পদ্ধতিতে বর্ডার খুলতে পারে না, সে আমাকে সমান সমান অধিকার দিতে পারে না। সে মুসলমানকে এখনো ভয় পায়, সে নিজের মুসলমানকে মারতেছে। শুধু বিজেপি না, কংগ্রেস আমলে তো বাবরি মসজিদ কার আমলে ভাঙছে? তো এটা তো কোনো বিজেপি কংগ্রেস না, ভারতে স্ট্রাকচারালি কমিউনালিজম আছে, ঠিক আছে? ওরা এটাকে হ্যান্ডেল করতে পারছে না। 47-এর পার্টিশনের গল্প এখনো মিথ্যা বলা হয়। 47-এর আমি এটা নিয়ে এখানে আগে লেকচার দিয়েছি। 47-এর গল্প হচ্ছে যে মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভেঙেছে, কংগ্রেস তাকে সব দিয়েছে, যা চেয়েছিল সব দিয়েছে, কিন্তু তাও তারা থাকে নাই। এইটাই তো বয়ান, কংগ্রেস সব দিয়েছে। আপনারা প্লিজ প্যারি অ্যান্ডারসনের ইন্ডিয়ান আইডিওলজি পড়েন,
আপনারা আয়শা জালাল পড়েন, আপনারা এখন যে হিস্ট্রি লেখা হয়েছে, হ্যাঁ, আপনার জিন্না একজন সেকুলার অল ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল ছিলেন। জিন্না চেয়েছিলেন ইন্ডিয়াতে মুসলমানদের অধিকার হবে, সেই অধিকার তিনি আগে চেয়েছিলেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, সেপারেট ইলেক্ট্রেস, যেটা যখন হয় নাই, যখন দেখা গেল যে পূর্ব ভারত আর পশ্চিম ভারতে মুসলিম কনসেন্ট্রেশন এবং এখানে ফার্স্ট পাস্ট দ্য পোস্টেই মুসলিমরা অনেক সিট পাবে, তখন জিন্না বললেন যে আপনি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে দেন, এই বিকেন্দ্রীকরণে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে, ওই হরিজন্টাল চেক, আমি ভারত, এক ভারত থাকবে। 1946-এ সে পাকিস্তানের ম্যাপ ছিঁড়ে বলে আমি পাকিস্তান চাই না, এই ইতিহাস আমরা জানি। 1947-এ আপনার লাস্ট সেশন অফ দ্য বেঙ্গল অ্যাসেম্বলি, যখন পার্টিশন হবে কি না, নেহরু যে সারা জীবন বলে আসছে যে হিন্দু মুসলমান একসঙ্গে ভোট করবে, কারণ সে খুব ভালো করে জানে সব জায়গায় হিন্দুরা মেজরিটি। বাংলার অ্যাসেম্বলিতে সে বলল যে না, হিন্দু আর মুসলমান আলাদা ভোট করতে হবে, যদি কোনো একটা গ্রুপ চায় পার্টিশন হবে, এটা সে মাউন্ট ব্যাটেনকে বুঝালো। ওই হারামজাদা মাউন্ট ব্যাটেন এটা মেনে নিল। মেনে নিয়ে কি হলো, মুসলিম লীগ পার্টিশনের জাস্ট আগের দিন এক বাংলার জন্য ভোট দিল, আবুল হাসেম। আপনারা ইতিহাস পড়েন, হিন্দু মাইনরিটি ভোট করলো বাংলা ভাঙার জন্য। মেজরিটি কোনোদিন নিজের দেশ ভাঙার ভোট দেয়? জ্যোতি বসু। এই ইতিহাস ভারতের কেউ জানে না, ঠিক আছে? এই যে আমি যে প্যালেস্টাইনের সঙ্গে কম্পেয়ার করি কেন, আজকেও আপনার কোনো বাঙালি পশ্চিম বাংলায় এক বাংলা চায় না। আমরা বাঙালি জাতীয়তাবাদ বলি, এটাকে একটা রাবিশ কথা। কিসের বাঙালি জাতীয়? বাংলা এক বাংলা হতে পারে না। 47-এ তো ভেঙেছে, আর তো হতে পারে না, ওরা চায় না। আমি যেটা বললাম এটা সত্য। আপনি যদি ওদেরকে হার্ট অ্যাটাক দিতে চান, বলেন আমি ইন্ডিয়া হতে চাই, এটা সত্য, ওরা কোনোদিনও মানবে না। তাহলে আমাদের এই বয়ানগুলো তৈরি করতে হবে। এখন আপনার যেটা ইসলামিক রাজনীতি, ভাই, এই যে খেলা, আমাদের কিন্তু এই খেলা খেলানো হয়েছে। আমাদের এই খেলা খেলানো হয়েছে যে তোমাদের মুসলিমরা হচ্ছে তোমাদের সব মেরে ফেলবে, সব মেয়েদেরকে বাড়িতে পাঠাই দেবে, সবাইকে বুরকা পরাবে, এদের সঙ্গে কথাই বলো না, খুব খারাপ। হ্যাঁ, আমাদের বুদ্ধিজীবীরা যে এরকম করে পারে মুসলিমদেরকে একেবারে তুচ্ছতা ছিল, এটা তো বানানো হয়েছে। আমরা তো এই গেমের মধ্যে পড়ে গেছি। এই আন্দোলনে যেটা একটা খুব সুন্দর জিনিস, যে একই চ্যানেলে, একই টেলিগ্রাম চ্যানেলে মুসলিম আদর্শের ছেলেরাও মেয়েরাও এখানে দিচ্ছে, সেকুলাররাও দিচ্ছে, কমিউনিস্টরাও দিচ্ছে। আমাদের শিখতে হবে কথা বলতে। এরা আমাদের মানুষ, আমাদের সন্তান। বাংলাদেশের যদি 50% লোক ইসলামী ধর্মে উদ্বুদ্ধ হয়, বা যাই পার্সেন্টেজ আমি জানি না, আমাকে ওকে বাদ দিয়ে আমি একটা সুন্দর সেকুলার সব করবো ভারতের ক্ষমতা, ভারতের পাওয়ার নিয়ে? এটা তো তারা চায় আমাদের করতে। আমাদের যেটা বলা দরকার যে আপনি ইসলামিক আদর্শের রাজনীতি করতে চান, করেন না ভাই, আপনি আমাকে কনভিন্স করেন, আমি কনভিন্স হতে চাই। টার্কিতে কি হয়? টার্কিতে একেপি একটা ইসলামিক আদর্শের দল, কিন্তু তারা কি বলে? তারা বলে রাষ্ট্র সেকুলার হতে হবে, রাষ্ট্র সেকুলার, আমি ইসলামিক আদর্শের রাজনীতি করব। আমি আপনাকে বোঝাতে চেষ্টা করব কেন আমার আদর্শ ভালো, আপনি আমারে বুঝান আপনারটা কেন ভালো। জার্মানিতে খ্রিস্টান ডেমোক্র্যাট বলে একটা পার্টি আছে, তারা বছর কা বছর রুল করছে, তারা বলে আমি খ্রিস্টান আদর্শের রাজনীতি করব। আমরা এখানে বলি যে ইসলাম বললে আমি তোমাকে ভেঙে জেলে দিয়ে মেরে ফেলবো, কারণ আমাদের বোঝানো হয়েছে এরা আসলে নাকি আমরা সব মরে যাব। এটা কে বুঝাইছে? ওই বেটারা। আমাকে এখন শিখতে হবে, আমাদের সবাইকে শিখতে হবে একসঙ্গে থাকার, এটা আমার প্রোটেকশন। সবাইকে শিখতে হবে কম্প্রোমাইজ করার। যে ইসলাম খুব আমি কথাগুলো বলছিলেন, এই থেকে 6 মাসের আমার ধারণা যে এই কাজগুলো হয়তো করছে না, কিন্তু আমরা যদি একটা আলটিমেট সলিউশন যদি আসলে চাই, যে জিনিসগুলো আসলে কোনো একটা দলীয় সরকার আসলে আমাদের জন্য করবে না,
তার মানে আমরা কি চাই যে আমরা আসলে রাষ্ট্র কাঠামোতে এক ধরনের জবাবদিহিতা, যেটাকে আপনি এক ধরনের হরিজন্টাল ফোর্স বা এইভাবে আপনি ডিল করছেন। এখন এই সেটেলমেন্ট গুলো যে একটা জবাবদিহিতার একটা রাষ্ট্র কাঠামো, এইখানটায় আপনার কোনো সে আছে কি? আসলে আমরা কি কি জিনিস করলে আমরা ধরেন যে এই সময়টায় আমরা আসলে একটা মোটা দাগে একটা জবাবদিহিতার রাষ্ট্র কাঠামো আমরা দেখতে পাই। ধন্যবাদ। এখানে আমি একটা জিনিস যুক্ত করতে চাচ্ছি যে আপনার এই রাজনৈতিক বন্দোবস্ত যে আমাদের চলমান যে পরিস্থিতি এবং ৭২ যে সংবিধান, এখানে যে একটা প্রেমিক কাঠামো যে হচ্ছে প্রধানমন্ত্রী সকল ক্ষমতা শক্তি, এই যদি প্যাটার্ন ভেঙে যে একটা নতুন গঠনতন্ত্র তৈরি করার যে আকাঙ্ক্ষা, এটা কি পিছিয়ে দিবে কিনা? মানে হচ্ছে যে এই সময়ের মধ্যে যদি এত কিছু করতে যাই, আমাদের যে ওই যে একটা গণতন্ত্র বা নতুন একটা রিপাবলিক এবং হচ্ছে যে লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে যাচ্ছি, ওইটাকে কি আমরা কিভাবে এর মধ্যে অ্যাড করতে পারি বা কোনটা আগে কোনটা পরে, এই জিনিসটা যে একটু ব্যাখ্যা করুন। ভেরি গুড। আমি এখন আমার মার্কসিস্ট রুটসে ফেরত যাচ্ছি একটু, ঠিক আছে? আপনার মেটেরিয়াল বেস নির্ণয় করে না ল নির্ণয় করে, কোনটা? এখানে একটা ডায়ালেকটিক্স আছে। আপনার যদি লটা খারাপ হয়, আপনার যদি সংবিধান খারাপ হয়, তাহলে আপনি সহজতর করছেন ক্ষমতার অপব্যবহারের বা কেন্দ্রীয় ভবনের। কিন্তু আইন দিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। আপনি যেটা বাস্তব রিয়ালিটি, সেটা বাস্তব রিয়ালিটি দিয়ে চেঞ্জ করতে হবে। মানেটা বুঝতে পারছি? আমার এই যে আওয়ামী লীগ যে ক্ষমতার কেন্দ্রীভবন করছে, সে যে ২-৪টা বড় ব্যবসায়ীর থেকে টাকা নিয়ে তাদেরকে সুযোগ সুবিধা করে দিছে, এটা কি সংবিধানের জন্য হয়েছে? না, এটা করছে সে ফিজিক্যালি। সে মারছে, যারা তার বিরোধিতা করছে তাকে মেরে ভেঙে দিছে। তাকে সে রাতের অন্ধকারে চুক্তি করছে, তার বন্ধুদেরকে কোটি কোটি টাকা বানানোর জন্য তার সঙ্গে ছিল যে তুমি বানাবা, আমাকে দেবা। এটা সংবিধানের সঙ্গে কি? এগুলো সবই তো বেআইনি। এটা ফোর্স। একটা সমাজের আসল গোড়াটা হচ্ছে ফোর্স। আমি এখন ওই ক্লাসিক মার্কসিস্ট ক্লাস এগুলোতে করি না, কিন্তু একটা বেসিক মেটেরিয়ালিস্ট কিন্তু জিনিস আমার মাথায় আছে সবসময়। আপনার সমাজটা হচ্ছে একটা মেটেরিয়াল জিনিস। কার কত টাকা আছে, কার কত সংগঠন আছে, কার কত বন্দুক আছে, কার কত লোক আছে, এগুলো হচ্ছে মেটেরিয়াল। আইন এটা দেয় কি না, আমি তো আগেই বলছি, আইন কিছুটা আনুষ্ঠানিক, অনেকটা অনানুষ্ঠানিক। বেশিরভাগ এগুলো হচ্ছে অনানুষ্ঠানিকভাবে আইন ভঙ্গ করে হচ্ছে, এবং সেটাকে আমরা থামাতে পারছি না, কারণ আমার শক্তি নাই। তো ওইটা সামান্য নামে আরেকটা আইন করলাম, ওই আইনও তো ভাঙবে। ওই আইনটা আরেকটা আইন করলাম, যেটা ভাঙলে শাস্তি হবে, ওই ভাঙলো শাস্তি হলো না। তারপর আমি বললাম যে ওইটা যে ভাঙার জন্য শাস্তি হয় না, ওইটার শাস্তি হবে, আরেকটা আইন করলাম। এটা তো একটা সার্কুলার আর্গুমেন্ট। আমার আইনে বলা আছে এটা করতে হবে, সে করে না। তারপর আমি আরেকটা আইন করলাম যে এটা না করলে শাস্তি হবে, সেটা করে না। আবার আরেকটা আইন করবো। আপনি কত আইন করবেন? আপনাকে আলটিমেটলি কিন্তু রিয়েল ইকোনমিতে ফেরত আসতে হবে, পাওয়ারে ফেরত আসতে হবে। এই জন্য আমি বলছি আমাদেরকে রিয়েল পাওয়ার স্ট্রাকচারটাকে ভেঙে নতুন করতে হবে। সেখানে এটা একটা রেভলিউশনারি সিচুয়েশনের মতন অবস্থা। আমি ঠিক রেভলিউশন বলছি না, আমি বলছি এটা একটা আনস্টেবল অবস্থা, যেখানে আপনি আইন চেঞ্জ করে কিছু ড্রামাটিক চেঞ্জ করতে পারেন, যেটা নর্মালি আপনি পারবেন না। যদি একটা এখানে নির্বাচিত সরকার থাকতো, আমি যদি বলতাম যে আপনি বড় বড় কোম্পানির শেয়ারগুলো এখন আমি বিক্রি করব, আপনি পারতেন না। তারা পিছন থেকে অনেক টাকা খরচ করে আপনার সব সাংসদকে কিনে আপনাকে জেলে দিয়ে পিটাই মেরে ফেলতো। এখন সেটা পারবে না। আমাদের একটা সুযোগ আছে এখন। পারবে না কেন? কারণ হচ্ছে আমার একটা বাইরে ফোর্স আছে, আমার সঙ্গে কিছু সেনাবাহিনীর সাপোর্ট আছে, আমার কিছু আন্তর্জাতিক সাপোর্ট আছে, আমার ইউনুস আছে, আপনারা আছেন। সবাই মিলে আমরা যদি এই ৩-৪টা জিনিস করেন, যেটা আপনার ফোর্স আছে, আমরা বাইরে এসে আপনাকে করাই দেব। আপনি এটা রিয়ালিটি চেঞ্জ করেন। আপনি কনস্টিটিউশনের কথা ভাবার আগে আপনি রিয়েল পাওয়ারটা চেঞ্জ করেন। এটাই পলিটিক্যাল সেটেলমেন্ট বলতেছে। লটা পরে আসবে, এটার সঙ্গে মিলায়। আমি আগে একটা সুন্দর ল করলাম, কিন্তু আমার কোনো ফোর্স নাই, এটা তারা ইগনোর করবে। এতদিন কি করছে? ইগনোর করছে। আপনার বেশিরভাগ খারাপ কাজ হয়েছে আইন ভেঙে, আইন করে না। তা আপনি আরও আইন করেন, ও ভাঙতে থাকবে। আমার তো আইন করে লাভ নাই। আমাকে আগে পাওয়ারটাকে চেঞ্জ করতে হবে, চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে। চেকস অ্যান্ড ব্যালেন্স করলে যে আইন আছে ওইটাই কার্যকর হবে, আরও তখন সুন্দর আইন করব।